নমস্কার, শুরু করছি বাংলা বাজারের মতামত। আমি অনিকেত চট্টোপাধ্যায়। আমাদের আজকের প্রথম বিষয় হলো এত দাম খাবো কি। বাজারে যাবার আগে বাঙালি সারা গায়ে বর্ম পরে নিচ্ছে, না হলে না বুঝে ব্যাগে কিছু নিয়ে ফেললে ছ্যাঁকা লাগবে। সব কিছুর দাম বেড়েই চলেছে। মাছে হাত দেওয়া মানা। তেলাপিয়া বলে যে নাইলন টিকা বিক্রি হচ্ছে তার দামও 140 টাকা থেকে 160 টাকায় ঠেকেছে। সাধারণ মানুষ ইলিশ, পমফ্রেট, গলদা, বাগদার দিকে তাকায় না, তাকালে চোখে ধাঁধা লেগে যেতে পারে। নিতাই খুড়ো এই সময়ে ফ্রিতে ছানি কাটানোর পরে যে কালো চশমাটা দিয়েছিল সেটা পরে নেয়। হরিণা চিংড়ি আগে মশারির জাল নিয়ে তুলতেন কিছু মহিলা, এখন তাও বিক্রি হয় 600 টাকা কেজি। অন্ধ্র থেকে চালানি কাটাপোনা 330 থেকে 340 টাকায় বিক্রি হচ্ছে। 280 গোটা আর মাথা ইত্যাদি নিয়ে ভাগে 300 টাকা। কাজেই মাছের বাজার আসার আগেই অন্যদিকে মুখ করে জ্ঞাতি শত্রুরা সার দিয়ে বসে আছে, এরকম একটা মন নিয়ে মাছের বাজার পার করেন নিতাই জানা। বাজারের শেষে ব্রয়লার চিকেনের দাম গোটা 230, কাটা 280 পার করে যান। ধারে ঝুড়িতে আম, আপেল, কচকচি শুটকি আপেল 280 থেকে 290। সেই ছোট্টবেলায় পড়া অ্যান অ্যাপেল এভরিডে কিপস ডক্টর অ্যাওয়ে। তো আপাতত দুটোই সমান। আপেল খেলে ডাক্তার আসবে না, আর না খেলে ডাক্তার আসবে, খরচ একই পড়ে যাচ্ছে। সিজনে আম হিমসাগর বাজার থেকে বিদায় নিয়েছে, তবুও যদি চান বাঘের দুধও তো পাওয়া যায়। হিমসাগর তো কোন ছাড়, দাম লাগবে 140 থেকে 160 টাকা কিলো। ল্যাংড়া ভরপুর 80 টাকা কিলো এখনো বিকোচ্ছে। আম জনতা মা ফলেশু কদাছন বলে ফলের দোকান এড়িয়ে যান। কর্ম করে যাও, ফলের আশা করো না। গীতাতে শ্রীকৃষ্ণ বলেছেন, যারা বলবেন এ ফল সে ফল নয়, তাদের বলি গরিব মানুষজন কোনো ফলই পান না, ফলের আশা সেই কবেই ছেড়েছেন। এবার হলো আসল রণক্ষেত্র, সবজির বাজার। শুটকি, বেগুন আলাদা করে রাখা আছে, সেদিকে হাত না বাড়িয়ে যদি একটু ফোলানো বেগুনের দিকে হাত বাড়ান তাহলে মনে রাখুন তা কিন্তু 160 টাকা কেজি। এবার হাফ বেগুন বিক্রি শুরু হলো বলে এক ফালি বেগুন দিন তো, যেরকমভাবে কুমড়ো কেনে। তার থেকে ভালো ওই হেদিয়ে পড়ে থাকা শুটকি বেগুনগুলো, সেগুলোর দাম 100 টাকা। টেপির মা টমেটো রান্নাতে দেওয়া ছেড়েছে, কিন্তু আজ জামাই আসবে, তাই 2 পিস টমেটো 150 গ্রাম 12 টাকা, 80 টাকা কিলো। অমন যে অচ্ছেদ্যা করে খাবার ভিন্ডি, তার দামও 60 থেকে 70 টাকা। অসময়ে ধনে পাতা কিনতে নেই, কিন্তু জামাইবাবু খায়। 25 টাকা শ। শশা 80 টাকা। আদা আর রসুন এখন যমজ ভাই বোন, 250 টাকা করে, মানে 25 টাকা শ। কাঁচা লঙ্কায় ঝাল আছে কিনা আর জিজ্ঞেস করে কোনো লাভ নেই। আম জনতা জিজ্ঞেসই করে না, দামেই ঝাল আছে, 100 টাকা কেজি। আর পাশের ডালায় ক্যাপসিকাম নিতাই মিস্ত্রি রোজ দাম জিজ্ঞেস করে আর চমকে 14 হয়ে শুধু হ্যাঁ গো কেউ কেনে, দাম 200 টাকা। এরপরে রয়েছে চাল, ডাল, নুন, তেল, আটা, গ্যাস, চিনি, ওষুধপত্র, ছেলে মেয়েদের পড়াশুনো, বাড়ি ভাড়া বা হোম লোনের ইএমআই, গাড়ি ভাড়া। কোথাও কমানোর কোনো জায়গা নেই। মানুষ কেবল পেটেরটাই কমাচ্ছে, পেট কাটছে। নিতাই জানা ঘরে ঢুকেই বলেছে অসাধারণ, আর অসুখ বিসুখ বলে কিচ্ছু হবে না। বিনয় মুখুজ্জি বলেছে ইন্টারমিটেন্ট ফাস্টিংয়ে ওজন কমে, রোগ কমে, শরীর ঝরঝরে হয়ে যায়। সকালে উঠে ওই রুটি চা যেরকম খাস খেয়ে নিবি, তারপর দুপুরে 2-2:30টার সময় একবার খাওয়া, তারপর খাওয়া বন্ধ। রণবীর কাপুরও নাকি এটাই করে, আলিয়া ভাটও এটাই করে। হ্যাঁ, একবেলা খেয়ে থুড়ি ইন্টারমিটেন্ট ফাস্টিং শুরু করেছে মানুষ। আম জনতা এর পরের ধাপ কেবল ওই ফাস্টিংটা। ওই বিনয় মুখুজ্জি বলেছে মানুষ খেয়ে মরে, না খেয়ে মরে না। পণ্ডিত লোক, খামোখা মিথ্যে কথা বলবেন কেন? কিন্তু কিছু লোক আছে, তারা নাকি মিছিল করবে, সামনে থাকবে থালা, তাতে লেখা এত দাম খাবো কি। অবশ্য এরকম মিছিলও মানুষ আগে অনেক দেখেছে। আমাদের পরের মতামতের বিষয়, আগে প্রেম ছিল অবয়বহীন। কোথায় দূর প্রদেশে বসে জল ভরা মেঘকে দেখে প্রেমিক বলে, যাচ্ছ যাও মেঘ, বলো তারে আমি এখানে একলা বসে রয়েছি, আমাকে কি মনে পড়ে, এটসেট্রা এটসেট্রা। সে প্রেম ছিল অবয়বহীন কল্পনা, সেসব সাহিত্য প্রেম চলে গিয়ে শরৎবাবুর প্রেম এসে হাজির হলো। সেই সময় থেকে এই প্রেম একটু বাঁকা পথে চলতে শুরু করে। বিধবা যুবতী রান্নার কাজে এসে হঠাৎই প্রেমেরও জোয়ারে ভাসাবো তোমারে,
বাঁধনও খুলে দাও, ইত্যাদি 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 শুরু হয়। তো সমাজের লোকজন মানে মাথারা, জ্যাঠামশাইরা আর কি ভারী রেগে যায়, এসব আবার কি, এ তো উচ্ছন্নে যাবার কথাবার্তা। কিন্তু শরৎবাবুর বই বিকিয়েছে হু হু করে, সমাজেও অমন প্রেম ছড়াতে থাকে। পরবর্তী 4-5 দশক পরকীয়া প্রেম, অসম প্রেম ইত্যাদি হয়ে ওঠে সাহিত্যের অঙ্গ। এবং বলাই বাহুল্য যে সমাজে গেল গেল রব উঠলেও সেসব থামানো যায়নি। কিন্তু ইতিমধ্যে হিন্দু বহু বিবাহ উঠে গেছে আইন করে, এবং মঞ্চে ঢুকে পড়েছেন একে একে সমরেশ, সুনীলের প্রেমিকারা। পাল্টাচ্ছে প্রেম, সে প্রেম আরো সচকিত, কিন্তু তাতে লজ্জা আছে, ঘেরাটোপো আছে কিছুটা, তাকে ভাঙার চেষ্টাও আছে। এই সময়, ঠিক এই সময় বোম্বাই সিনেমাতে ববি, জুলি, মিলি মিলে আম জনতার দরবারে এসে হাজির। এদিকে উত্তম সুচিত্রার সলজ্জ প্রেমের বাঁধন গেল টুটে, হাম তুম এক কামরে মে বন্ধ। আমি টাইম মেশিনে একটু বেশি দম দিয়েছি, এর মধ্যে নানান পরীক্ষা নিরীক্ষা হয়েছে প্রেম নিয়ে, এবং সে প্রেম বিবাহ, দাম্পত্য আর লাম্পট্যের চেহারা ভেঙেছে বারবার, গড়েছে বারবার। এসব পার করে আপাতত প্রেম আরো নতুনতর জগৎ খুঁজে নিয়েছে। বন্ধুত্ব এসে প্রেমের দোরগোড়ায় বাসা বেঁধেছে। প্রেম হতে পারে, কিন্তু বন্ধু তো বটেই, শরীর, ওটা নিয়ে মাথা কে ঘামায় ব্রো। এখন এক যুগে ঢুকে পড়েছে শরৎবাবুর সেই রান্নার দিদি বিধবা যুবতী থেকে আজকের লিভ ইন। সত্যিই এক বিরাট রাস্তা। কিন্তু এর মধ্যে বিবাহ ইত্যাদি নিয়ে আইন হয়েছে, বিবাহ বিচ্ছেদ আইন ছিল, দাম্পত্য কলহ অত্যাচার নিয়েও আইন ছিল। সেসব আইন নতুন ন্যায় সংহিতাতেও এসেছে। সব ধারা আমি বলতে পারবো না, উকিলবাবুরাও পারবেন না, জানেনও না এখনো। কিন্তু এবারে সেই ন্যায় সংহিতাতে প্রেমকেও এনে ফেলা হয়েছে। কাহানি মে টুইস্ট যাকে বলে। প্রেম করছেন করুন, 5, 6, 7, 8 বছর ধরে প্রেম করছেন করুন, জজ সাহেবের আপত্তি নেই। কিন্তু ব্রেকআপ করলে আপনাকে পুলিশ ধরতে পারে, জেলেও পাঠাতে পারে। এখনো পর্যন্ত আইনের যেটুকু অংশ আমি দেখেছি তাতে আমার বোধ অনুযায়ী ব্রেকআপের পরে প্রেমিকা যদি তাকে ঠকিয়েছে ইত্যাদি অভিযোগ নিয়ে হাজির হন, তাহলে প্রেমিক বাবাজিকে শ্রীঘরে যেতে হতেই পারে। কিন্তু আমি এই আইনে তার উল্টোটা দেখিনি। মানে যদি প্রেমিক এই একই অভিযোগ আনেন, তাহলে কি প্রেমিকাকে জেলে পাঠানো হবে? আমি একজন পুরুষ বলে বলছি না, সাম্যের ধারণা থেকেই বলছি। আমি করলে লীলা আর উনি করলে বিলার মতো শোনাচ্ছে, তাই বলছি। সব থেকে বড় কথা হলো, প্রেমের কোনো লিগ্যাল স্ট্যাটাস নেই, সেখানে কোনো চুক্তিও নেই। যা রেজিস্ট্রি ম্যারেজ বা হিন্দু বিবাহ আইন বা মুসলিম ম্যারেজ অ্যাক্ট সেখানে আছে। কিন্তু সেই প্রেমেও ব্রেকআপ করার আগে এবারে 10 বার ভাবতে হবে। বিয়েতে অনেক হ্যাপা, অনেক দায়, এসব ভেবে যারা ভেবেছিলেন ওই চুয়াচন্দন সিঁদুর উলুর হ্যাপা না পুইয়ে বকবকম করেই কাটিয়ে দেবেন, তাদের জন্য এই মর্মান্তিক সংবাদ দিয়ে রাখলাম। এমনিতেই আরএসএস বিজেপির মধ্যে এক বদ তিতকুটে জ্যাঠামশাই কাজ করে সর্বদা। ভ্যালেন্টাইন্স ডে ওনাদের পছন্দ নয়, ছেলে মেয়েদের প্রেম প্রীত ভালোবাসা ওনাদের পছন্দ নয়। প্রেম তো করবেন কৃষ্ণ, মানুষ করবে কেন গোছের যুক্তি। তারাই এবার নতুন নিয়ম নিয়ে হাজির করলেন, তাকে টিকিয়ে রাখতেই হবে, না হলে জেল কা চাক্কি পিসিং পিসিং অ্যান্ড পিসিং। আমাদের তৃতীয় বিষয়, বাম জামানার শেষ দিকে শিলদায় ইএফআর ক্যাম্পে মাওবাদী হামলার ঘটনা ঘটেছিল। সশস্ত্র মাওবাদীদের দল মিলিটারি ক্যাম্প আক্রমণ করেছিল। ইস্টার্ন ফ্রন্টিয়ার রাইফেলসের 24 জন জওয়ান মারা গিয়েছিলেন। বেশ কিছু আগ্নেয়াস্ত্র মানে ওই AK-47 নিয়ে চলে যায় মাওবাদীরা। জাগরি বাসকে, অর্ণব দাম ইত্যাদিরা নাকি ওই মাওবাদী গ্রুপের নেতৃত্ব দিয়েছিলেন। এক যুদ্ধ দেশের সেনাবাহিনী পুলিশের সঙ্গে মাওবাদীদের চলছিল, এখনো চলছে। সে মামলাতে গ্রেপ্তার করা হয়েছিল আপাতত যাবজ্জীবন সাজাপ্রাপ্ত সিপিআই মাওবাদী দলের অন্যতম রাজ্য শীর্ষ নেতা অর্ণব দামকে। তো তিনি পিএইচডি করার সুযোগ পেলেন। এখন হুগলি জেলে বন্দী রয়েছেন অর্ণব। কদিন আগেই পুলিশের পাহারায় তাকে বর্ধমান বিশ্ববিদ্যালয়ে নিয়ে যাওয়া হয়, সেখানে পিএইচডির ইন্টারভিউ দেন তিনি। শুক্রবার সফলদের তালিকা প্রকাশিত হয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানাচ্ছে অর্ণব প্রথম হয়েছেন সেই সফল তো বটেই প্রথম,
বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের প্রধান সৈয়দ তানভীর নাসরিনের কথায় শুধু বর্ধমান নয়, সমস্ত বিশ্ববিদ্যালয়ের কাছে অর্ণবের পিএইচডি করাটা একটা মডেল। ওনার ইচ্ছে পূরণে সরকার যেভাবে পাশে দাঁড়িয়েছে তাও সমানভাবে উল্লেখযোগ্য। এবার সূত্রের খবর, ওই বিশ্ববিদ্যালয়ের সূত্রের খবর, পিএইচডির জন্য ইন্টারভিউ দিয়েছিল 250 জন। বর্ধমান বিশ্ববিদ্যালয়ে পিএইচডির আসন সংখ্যা 9, তার মধ্যে উনি প্রথম। তো এই পর্যন্ত ঠিকই আছে। অর্ণব খড়গপুর আইআইটির পড়াশুনো ছেড়ে মাওবাদী হলেন, এখন জেলে গিয়ে পিএইচডি করবেন, দুটোই মডেল। বিভিন্ন মানুষের কাছে, বিশেষ করে বাচ্চা বাচ্চা ছেলে মেয়ে, কিশোর, যুবক যুবতীর কাছে দুটোই মডেল। খড়গপুর আইআইটি থেকে পাশ করে একটি ছেলে বা পড়তে পড়তে একটি ছেলে দারুণ কেরিয়ার, উজ্জ্বল ভবিষ্যৎ, সে সমস্ত ছেড়ে চলে যাচ্ছেন জঙ্গলে, হাতে তুলে নিচ্ছেন রাইফেল, তার হিরোইক অ্যাকশন ছড়াচ্ছে খবরের কাগজে। তিনি অ্যাকশন হিরো, তিনি একজন প্রতিবাদী কমরেড, জান বাজি রেখে লড়ছেন রাষ্ট্রের সঙ্গে ইত্যাদি। আবার অন্যটাও মডেল, তিনি জেলে, তিনি পড়াশুনোকেই হাতিয়ার করতে চান। পুঁজিবাদী ব্যবস্থার এই বস্তা পচা শিক্ষা ব্যবস্থা জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও, তার বদলে পড়াশুনো করো, আরও পড়াশুনো করো, জেলে বসেই এমএ, সেখান থেকে এবারে পিএইচডি, এটাও মডেল। কিন্তু দুটোই তো একসঙ্গে মডেল হতে পারে না। একই লোক দুটো আলাদা আলাদা বিপরীত বিষয়ের মডেল বা নায়ক হতে পারেন না। আপনার মেধা আছে, আপনি পিএইচডি করলেন, জাগুরি বাস্কের সেই মেধা নেই, সে সারেন্ডার করে পুনর্বাসনের সুযোগ নিয়ে বসে পড়লেন, আর কিছু মুন্ডা বাজ খেয়ে, সোরেন গুলি খেয়ে মারা গেল। তাহলে কমরেড অর্ণব, আপনাকে বলতেই হবে যে কোন মডেলটা ঠিক। পাকে চক্রে জেলে ঢুকলেই এই ব্যবস্থার শিক্ষা ভালো, না হলে AK-47, এই দুটোই একসঙ্গে চলতে পারে না। কমরেড অর্ণব, আপনি বুদ্ধিমান, মেধাবী, সাহসী, আপনার কোন মডেলটা ফলো করবে যুবকরা, তরুণেরা? নতুন করে ভাবতে হবে। মানুষের কাছে সত্যিটা বলার সময় এসেছে, মানুষ সত্যিটা শুনতে চায়। তাহলে সেদিন ওই AK-47 তুলে নেওয়াটা সঠিক, নাকি আজকের পড়াশুনো গবেষণা করে আরও নতুন উচ্চতায় নিজেকে নিয়ে গিয়ে মানুষের মাঝখানে সেই শিক্ষাকে পৌঁছে দেওয়াটা সঠিক? আপনাকে সেটা বলতেই হবে। কোন দিক সাথী, কোন দিক তুই, কোন দিক বেছে নিবি বল। নমস্কার।